হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। ডেসক্রিপটিভ ইংলিশ বা রাইটিং স্কিল, আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই যে হাউ টু ইমপ্রুভ রাইটিং স্কিল। তো প্রিলিমসে যে কোনো এক্সাম, সেটা ডব্লিউবিসিএস হোক, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, প্রিলিমসে তো আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে। তো সেখানে আমাদের অনেকেরই কিন্তু ভালো স্কোর হয়, প্রবলেম খুব একটা হয় না। ডব্লিউবিসিএসের মতো পরীক্ষায় মেন্সেও আমাদের এমসিকিউ ম্যাক্সিমাম পেপারই, অপশনাল আর ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিলে। তো এমসিকিউ করতে করতে আমাদের অনেকেরই, আমি সবার কথা বলছি না, অনেকেরই একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে শুধু টিক দেব, চারটে করে অপশন পাবো। তো এইটার প্র্যাকটিস করতে করতে একটা এমন জায়গায় আমরা পৌঁছে যাই, সেখানে কি হয়, নিজে থেকে ভাবনা চিন্তা করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় একটা প্রবলেম মানে ডেসক্রিপটিভের কথা বলছি, আমি রাইটিংয়ের কথা বলছি। ডব্লিউবিসিএসের যদি আমরা প্যাটার্নটা দেখি, প্রিলিমসে আমাদের 25 মার্কসের ইংলিশ আছে। তো এই 25 মার্কসে কিন্তু আমরা 10, 12, 14, 15 নাম্বার তুলেও কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করতে পারি অন্যান্য পেপারগুলোতে, মানে সাবজেক্টগুলোতে যদি ভালো স্কোর করা যায়। তো এখানে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। অনেকে ইংলিশে উইক, তবুও প্রিলিমস কোয়ালিফাই করে, বা যারা স্ট্রং, যারা ভালো নাম্বার তোলে, তাদের তো নাম্বারটা এমনি বেড়ে থাকে। তো বাড়ুক বা কমুক, কোয়ালিফাই করা নিয়ে কথা, কারণ প্রিলিমসের নাম্বার অ্যাড হয় না ডব্লিউবিসিএসে। এবার যখনই আমরা মেন্সের প্রিপারেশন স্টার্ট করি, সবথেকে বড় ধাক্কাটা খাই আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে। কারণ ল্যাঙ্গুয়েজে কোনো অপশান আমাদের থাকে না, আমাদের পুরোটাই কিন্তু নিজেদের লিখতে হয়। এইবার আমি তোমাদের আজকের ভিডিওতে কয়েকটা টিপস বলবো। অ্যাকচুয়ালি এগুলো কোনো শর্টকাট নয়, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের কয়েকটা টিপস তোমাদের দেবো, যেগুলো তোমরা যদি ফলো করো, তোমরা যে রাইটিং স্কিল নিয়ে প্রবলেমটা ফেস করছো, সেটা অনেকটাই কিন্তু সলভ হবে। তো প্রথমে বলে রাখি, আমি আগেও ভিডিওতে বলেছিলাম, রাইটিং স্কিল ক্যান নট বি কপিড। আমরা কিন্তু কোনো স্কিলকে কপি করব না, করা যায় না। ইচ অ্যান্ড এভরিওয়ান হ্যাজ হিজ ওন স্কিল। তোমার স্কিল, আমার স্কিল, প্রত্যেকের স্কিল কিন্তু আলাদা হবে। আর যেখানে আমরা সবথেকে বড় ভুলটা করি, কারণ আমরা সবসময় কী ভাবি যে পিডিএফ মুখস্থ করে নেবো, স্যার কিছু নোটস দেবেন, সেগুলো মুখস্থ করে নিয়ে কমন পেয়ে গেলে লিখে দেবো। কিন্তু তোমরা একটা কথা ভেবে দেখো, তুমি যে স্যারের কাছে পড়ছো, সেই স্যারের কাছে কিন্তু তুমি একা পড়ছো না, অনেকেই পড়ছে। এবার দেখা গেল একটা কোনো ট্রান্সলেশন বা প্রেসি, যেটাই হোক, এসে কমন পেয়ে গেলে, এবার তোমার সঙ্গে আরও যারা পড়ছে তারাও তো কমন পেলো, কারণ তারা স্যারের নোট পড়েছে। এবার তোমরা যদি সবাই একই জিনিস লেখো, হতেই পারে যে এক্সামিনার কপি চেক করছে, পরপর 3টে কপি তোমাদের একসঙ্গে পড়ে গেল। হয়তো একই রুমে তোমাদের সিট পড়েছে, একই জায়গায় 3টে কপি পড়ে গেল। তখন কি হবে? এক্সামিনার লেখা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যেটা কপি করা হয়েছে, কারণ লেখাগুলো ম্যাচ করে যাচ্ছে। তখন কিন্তু তোমার নাম্বার দেবে না, ঠিক আছে? এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাই প্রথমে তোমাদের যেটা মন থেকে মানে একদম বার করে দিতে হবে, সেটা হচ্ছে মুখস্থ করার টেন্ডেন্সি নিয়ে কিন্তু ডেসক্রিপটিভ তোমরা কখনোই ভালো স্কোর করতে পারবে না। বিকজ ডেসক্রিপটিভ একটা এমন জায়গা, রাইটিং স্কিল একটা এমন জায়গা, মানে ইট ক্যান নট বি ইমপ্রুভড ওভারনাইট। রাতারাতি কিছু হবে না, কিন্তু ইট উইল টেক টাইম। তো সেই সময়টা তোমাদের দিতে হবে, যেটা তোমরা অনেকেই ভুল করো। আমি ক্লার্কশিপেও যেটা দেখেছি, যে প্রিলিমসের রেজাল্ট আউট হলো, মেন্সের ডেট ডিক্লেয়ার করা হচ্ছে, তারপরে প্রিপারেশন স্টার্ট করা হচ্ছে। তো এখন দেখো পিএসসির যেটা টেন্ডেন্সি, যে প্রিলিমসের সঙ্গে মেন্সের খুব বেশি টাইম দিচ্ছে না। আমরা মিসলেনিয়াসেও দেখেছি, ক্লার্কশিপেও দেখছি, হয়তো ডব্লিউবিসিএস সেটাই হবে। 1-1.5 মাস, ম্যাক্সিমাম 2 মাসের একটা নোটিফিকেশানে তোমার পরীক্ষা হবে। তো এত শর্ট টাইমের মধ্যে ডেসক্রিপটিভ ইমপ্রুভ করা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা তোমার অবজেক্টিভ নয় যে তুমি শুধু মুখস্থ করে গেলে, এমসিকিউ তৈরি করে গেলে হয়ে গেল। তো সেই জন্য তোমাদের সবাইকে আমি সাজেস্ট করব, যারা ডব্লিউবিসিএস দেবে ভাবছো বা পিএসসির যে কোনো পরীক্ষা দেবে ভাবছো, এখন থেকে কিন্তু ডেসক্রিপটিভটার অভ্যাস করো। এবার তোমরা অনেকেই বলবে যে স্যার সারা বছর ধরে
একটা টিচারের কাছে পড়া, তার পেমেন্ট দেওয়া সবার পক্ষে তো সম্ভব নয়, স্বাভাবিক, সবার ফিনান্সিয়াল কন্ডিশন সমান হয় না। তো অনেকেই হয়তো সারা বছর ধরে স্যারের কাছে পড়তে পারছো না, পেমেন্ট করতে পারছো না। যারা পারছো তারা করছো, কিন্তু যারা পারছো না তারা কী করে নিজেদের স্কিলটাকে ইমপ্রুভ করবে, কীভাবে প্র্যাকটিস করবে, সেটা আজকে আমি বলবো তোমাদের, যাতে তোমরা বাড়িতে অন্তত প্র্যাকটিসটা করতে পারো। তো প্রথমে সব থেকে আগে যেটা মাথায় রাখতে হবে, রাইটিং মানে কি, তুমি যেটা ভাবছো সেটাকে একটা রিটেন ফর্ম দিচ্ছ, মানে লিখে রাখছো, তাই না? এটাই তো রাইটিং। আমি যেটা ভাবছি সেটা লিখে নিচ্ছি, যাতে আমার ভাবনা চিন্তাগুলো অন্য কেউ আমার লেখা পড়ে বুঝতে পারে। তার মানে আমি যদি আমার ভাবনা চিন্তাগুলোকে সঠিকভাবে লিখতে পারি, তাহলেই আমরা যে কোনো কিছু লিখতে পারবো। তাহলে এটা আমাদের আগে শিখতে হবে। এটা শিখতে গেলে আমাদের কি কি দরকার? প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বেসিক গ্রামারের নলেজ। যেটা একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে আমাদের কি কি এলিমেন্টের দরকার হয়, কোথায় কি বসে, কিভাবে বসে, এই ব্যাপারগুলো আমাদের একটু জানতে হবে। এবার তার মধ্যে কি, যেমন ধরো পার্টস অফ স্পিচ আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, এই যে ব্যাপারগুলো, ক্লজ আছে, এই পুরো গ্রামারের জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে তৈরি করতে হবে এখন থেকেই। এবার অনেকেই দেখবে বেসিকের ক্লাস করেছো, অথচ যখন বেসিকে ভালো নাম্বারও পাচ্ছ অবজেক্টিভ ইংলিশে, কিন্তু যখন ডেসক্রিপটিভ স্টার্ট করছো তখন কিন্তু তোমাদের সেই যে ভুলগুলোতে তোমরা মানে এরার কারেকশন ইজিলি ফাইন্ড আউট করতে পারছিলে, সেই জায়গাতেই লেখার সময় ভুল হচ্ছে। কেন হচ্ছে? বিকজ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা শেখোনি, তোমরা শুধু রুল পড়ে পড়ে অবজেক্টিভটা তৈরি করে নিয়েছো। সেই জন্য তোমরা অপশন দেখে আনসার করে দিতে পারছো, কিন্তু যখনই তুমি রাইটিং স্কিলের মধ্যে, মানে রাইটিংয়ের মধ্যে আসছো, লেখা স্টার্ট করছো, তখনই কিন্তু সেই জায়গাতেই তোমাদের বেশি ভুল হচ্ছে। তার মানে আমাদের শুধু রুল পড়লে হবে না, উই মাস্ট নো দ্য অ্যাপ্লিকেশনস। কোন ওয়ার্ডকে কীভাবে আমরা ইউজ করব এইগুলো জানতে হবে। এবার এগুলো জানতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার বেসিসে আমাদের একটু পড়ার অভ্যাস করতে হবে এবং একটু লেখার অভ্যাস করতে হবে। আমি আগেই বললাম যে ইট উইল টেক টাইম, এটা কিন্তু রাতারাতি কিছু হওয়ার নয়, সময় লাগবে। কারোর হয়তো 6 মাস লাগতে পারে, কারোর 1 বছর লাগতে পারে, আবার কারো 3-4 মাস লাগতে পারে। যার যেরকম ক্যাপাবিলিটি সেই অনুযায়ী তাকে টাইম দিতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে প্রত্যেক দিন অল্প অল্প করে পড়ার অভ্যাস করতে হবে। এবার দেখো, আমরা সাধারণত বলে থাকি যে নিউজ পেপার রিডিংটা খুব এফেক্টিভ, নিউজ পেপারের মধ্যে আমরা এডিটোরিয়াল পড়তে পারি। কিন্তু যাদের ইংলিশ খুব উইক, যাদের কম্প্রিহেন্সিভ স্কিল, পড়ে বোঝার যে ক্ষমতা সেটা কিন্তু যাদের খুব উইক, তাদের পক্ষে সঙ্গে সঙ্গে একটা এডিটোরিয়াল পড়ে বোঝাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করব, যার যেরকম ক্যাপাবিলিটি সেই অনুযায়ী তোমরা টেক্সট বা আর্টিকেল কিংবা নিউজ তোমরা চুজ করো। মানে যার ধরো ইংলিশ বেশ ভালো, ইংলিশ পড়ে বুঝতে পারে, মোটামুটি ইংলিশ একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে ল্যাঙ্গুয়েজটা, তারা কিন্তু এডিটোরিয়াল পড়তেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের ধরো ইংলিশ খুব উইক, পড়ে বুঝতে খুব অসুবিধা হয়, একটা সেন্টেন্স পড়লে ডিকশনারি বারবার খুঁজতে হয়, মিনিং খুঁজতে হয়, স্ট্রাকচার বুঝতে পারো না, তাদের আমি বলবো একদম ইজি যে লেখাগুলো আছে। ইজি লেখা বলতে কোনগুলো? যেমন ধরো দেবে বাচ্চাদের অনেক ছোটো ছোটো ফোক টেল আছে, যেমন আমাদের ঠাকুমা ঝুলি হয়, এরকম অনেক বই আছে। তো এই বইগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। একদম সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তাতে কি হবে? ইট উইল গ্রো ইউর ইন্টারেস্ট। প্রথমে তোমার ইন্টারেস্ট গ্রো করাটা কিন্তু খুব দরকার, যে ইংলিশটা পড়তে আমার ভালো লাগছে, এই জায়গাটাই কিন্তু আগে তৈরি করতে হবে, যেটা আমরা অনেকেই পারি না। এবং প্রথমেই একটা কঠিন জিনিস ধরে প্রবলেমটা কি হয়, আমরা ভয় পেয়ে যাই যে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর একবার মাথার মধ্যেই ভয়টা ঢুকে গেলে এটা কিন্তু বার করা খুব ডিফিকাল্ট। তো সেই জন্য সহজ জিনিস দিয়ে শুরু করো তোমরা। এবার এটা আস্তে আস্তে রেগুলার পড়তে পড়তে দেখবে 1 মাস 2 মাস পর আস্তে আস্তে তোমার ওই জিনিসগুলো খুব সহজ মনে হবে। তখন তুমি তোমার স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ করো, আর একটা অন্য বই, শর্ট স্টোরি পড়তে পারো, নভেল পড়তে পারো, যার যেটা ভালো লাগে। নিউজ পেপার রেগুলার পড়তে পারো। কিন্তু নিউজ পেপারে তোমরা অনেকে যে ভুলটা করো, প্রত্যেক দিন নতুন নতুন নিউজ পড়ছো, এইটা করলে কিন্তু তোমার ভোক্যাবুলারি ইমপ্রুভ হবে না, কারণ পুরোনো জিনিসগুলো তুমি ভুলতে থাকবে। তাই একটা নিউজকে উইকে অন্তত 2বার রিভাইজ করবে উইথ ভোক্যাবুলারি। তাহলে কী হবে, তোমার ওই ওয়ার্ডগুলো তোমার মাথার মধ্যে থেকে যাবে। আর শুধু তো ওয়ার্ড মুখস্থ করলে হবে না, তার অ্যাপ্লিকেশনটা জানতে হবে, যেটা তুমি লেখার মধ্যে দেখতে পাবে। তো এইভাবে তোমাকে প্রথমে পড়ার অভ্যাসটা করতে হবে। যারা উইক তারা সহজ জিনিস দিয়ে শুরু করো, সহজ লেখাগুলো পড়ো। আর যারা স্ট্রং বা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছো, তারা তোমাদের মতো যেটা ভালো লাগে সেটা পড়তে পারো। ঠিক আছে, এটা হলো পড়ার ব্যাপারটা। তবে যারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছো, যারা পড়ে বুঝতে পারছো, তাদেরকে আমি বলবো অটোবায়োগ্রাফি পড়ো।
ভালো ইংলিশ শিখতে গেলে অটোবায়োগ্রাফি কিন্তু খুব হেল্পফুল। কারণ অটোবায়োগ্রাফিতে কী হয়, প্রত্যেকটা যার অটোবায়োগ্রাফি তুমি পড়ছো, তার কিন্তু লাইফের যে ডে টু ডে লাইফের যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোই কিন্তু লেখা থাকে। তার মানে কী হবে, খুব ব্যাপারটা আমাদের লাইফের সঙ্গে অনেকটা আমরা রিলেট করতে পারি, বা সিম্পল ইংলিশেই লেখা হয় যাতে সবাই পড়ে বুঝতে পারে। তো অটোবায়োগ্রাফি পড়লে কিন্তু তোমরা ভালো ইংলিশ শিখতে পারবে। শর্ট স্টোরি পড়তে পারো। নভেল অনেক অনেক বড় হয়, তো সেই জন্য অত বড় নভেল অনেকের পড়ার হয়তো ধৈর্য থাকে না। তবে মডার্ন রাইটারদের লেখা তোমরা পড়তে পারো। তাহলে দেখবে তোমরা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হবে যে কীভাবে লেখা হচ্ছে, কীভাবে ওয়ার্ডের ইউজ করা হচ্ছে। এইগুলোই আস্তে আস্তে তোমায় কিন্তু তোমার ইংলিশটাকে ইমপ্রুভ করবে, রাইটিং স্কিলটাকে। কোনো টিচার কেউ কখনোই কিন্তু তোমার রাইটিং স্কিল ওইভাবে ইমপ্রুভ করতে পারবে না যে আমি 4টে ওয়ার্ড দিয়ে দিলাম, এই ওয়ার্ডগুলো ব্যবহার করো। এইভাবে কোনোদিন কিন্তু স্কিল ইমপ্রুভ হয় না, ঠিক আছে? মানে ইউ হ্যাভ টু ডু ইট ইয়োরসেলফ। তোমাকে নিজে থেকে করতে হবে জিনিসটা, কিন্তু কারোর ভরসা থাকলে সবসময় হবে না। আমি তোমার লেখাটা কারেকশন করে দিতে পারি, কিন্তু তোমার যে চিন্তা ভাবনা সেগুলো তো আমি কী করে বুঝবো? প্রত্যেকের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, নিজের মতো করে সবার লেখার অভ্যাস, তো সেই জায়গাটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে সময় নিয়ে, ঠিক আছে? তো পড়ার ব্যাপারটা হচ্ছে এইগুলো রেগুলার এইভাবে অল্প অল্প করে পড়তে থাকো, কারণ তোমাদের আদার্স পেপারগুলো আছে সেইগুলো তোমাদের পড়তে হবে। তো সারাদিনে আধ ঘন্টা সময় অন্তত বার করো, যেটাতে তোমরা রেগুলার পড়ার লেখার অভ্যাসটা করতে পারবে। এবার আসছি আমি লেখার ব্যাপারটাতে, যে কিভাবে লিখব। কারণ অনেকের মনে হতে পারে যে আমার তো কোনো গাইডেন্স নেই, আমি বাড়িতে লিখছি, ঠিক লিখছি না ভুল লিখছি, সেটা আমি কী করে বুঝবো? এটা একটা বড় সমস্যা। কারণ যে কোনো জিনিস আমি যদি লিখি, আমার লেখাও যদি আমি লিখি, তাহলে আমার লেখার স্ট্যান্ডার্ড কীরকম হলো, কতটা ভালো হলো, কতটা খারাপ হলো, এটা কিন্তু আমি নিজে ঠিকঠাক করে বুঝতে পারবো না, তাই না? তো একজন কাউকে দরকার যে লেখাগুলো চেক করে দেবে। এবার যারা কোনো টিচারের গাইডেন্সের মধ্যে আছো, তাদের তো এই প্রবলেমটা নেই, তারা চেক করাতে পারছো। কিন্তু যারা গাইডেন্স বললাম নিতে পারছো না, প্রবলেম আছে, তো তারা কিভাবে করবে? তো প্রথমে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলবো, যেটা সহজ এবং তোমরা রেগুলার করতেও পারবে। সেটা হচ্ছে একটা ডায়েরি মেনটেন করবে ইচ অ্যান্ড এভরিডে। তোমার সারাদিনে যা ঘটনা ঘটছে, ট্রাই টু নোট দেম ডাউন। সমস্ত ঘটনাগুলোকে একটা খাতার মধ্যে লিখে রাখো উইথ ডেট। ধরো আজকে 11 তারিখ, তাহলে 11 জানুয়ারি তুমি ডেট দিয়ে দিলে 2026, দিয়ে তুমি একদম পরপর ঘটনাগুলো তুমি দরকার হলে 1 2 3 4 করেও লিখতে পারো, যে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তুমি কি কি করলে সারাদিন। এই ঘটনাগুলো লেখার অভ্যাস করো। যাদের সরাসরি ইংলিশে লিখতে অসুবিধা, আগে বাংলা সেন্টেন্স লিখে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করো, তাহলে দেখবে অনেকটা সহজ হয়ে যাবে। এইবার তোমাদের প্রবলেম কোথায় হবে, কিছু কিছু এক্সপ্রেশন থাকবে, কিছু কিছু সেন্টেন্স কনস্ট্রাকশন থাকবে, যেগুলো তুমি বাংলা ইজিলি বলতে পারছো, বাট ইংলিশটা খুঁজে পাচ্ছ না বা ইংলিশে লিখতে পারছো না। সেই প্রবলেমগুলো তোমরা তোমার যদি কোনো বন্ধুবান্ধব থাকে, কারোর থেকে হেল্প নিতে পারো, বা এখন গুগল থেকে তো অনেক কিছু আমরা জানতে পারি, সেখান থেকে তোমরা হেল্প নিয়ে লিখতে পারো। পারো বা না পারো, লেখার অভ্যাসটা করো। ঠিক হোক ভুল হোক সেটা পরে দেখবে, আগে আগে লেখাটাকে রোজ প্র্যাকটিস করো। তাহলে দেখবে লিখতে লিখতে আস্তে আস্তে, পড়া এবং লেখা দুটো যদি তুমি প্যারালালি করতে থাকো, তাহলে দেখবে তোমার ইংলিশ আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। এবং ডায়েরি মেনটেন করার সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ইউ ক্যান সি ইউর ইমপ্রুভমেন্ট। মানে আজকে 11 তারিখ জানুয়ারির, আজকে তুমি ধরো ডায়েরি লেখা শুরু করলে, আবার যখন তুমি ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিল কিংবা জুনে তুমি ডায়েরি লিখছো, তখন তোমার যে প্রিভিয়াস লেখাগুলো তোমার খাতা ডায়েরির মধ্যেই আছে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আগে তুমি কেমন লিখতে, এখন তুমি কেমন লিখছো। তার মানে তোমার ইমপ্রুভমেন্টটা যে হচ্ছে, তুমি সেটা কিন্তু নিজে দেখতে পাবে, নিজে ফিল করতে পারবে, রিয়েলাইজ করতে পারবে। এটা কিন্তু খুব দরকার। ডে টু ডে লাইফে যা হচ্ছে সেটা তোমাকে লিখতে হবে। আর আমরা যেটা ভাবছি সেটা যদি লিখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো কিছুই লিখতে পারবো, সেটা ট্রান্সলেশন হোক, প্রেসি হোক, এসে হোক, সব কিছু লিখতে পারবো। কারণ দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু ভাবতে পারি, আমরা অনেক সুন্দর সুন্দর চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসে, অনেক সুন্দর সুন্দর কিছু ভাবছি, বাট উই আর আনএবল টু রাইট দেম ডাউন। আমরা লিখতে পারছি না। কেন লিখতে পারছি না? বিকজ ওই জাস্ট কনস্ট্রাকশন জানা নেই, ওয়ার্ড জানা নেই, অভ্যাস নেই, ভাবার অভ্যাস ঠিকঠাক নেই। তো এই অভ্যাসটা কিন্তু তোমাদের এখন থেকে করতে হবে। যারা এটা ভাবছো যে প্রিলিমসের রেজাল্ট আউট হলে আমরা মেন্সের প্রিপারেশন স্টার্ট করব, তাদেরকে আমি বারবার বলবো যে এই ভুলটা করো না। কারণ মেন্সের জন্য যদি সময় তোমরা কম পাও, অল্প সময়ে ডেসক্রিপটিভ ইমপ্রুভ করতে পারবে না। আর যদি তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে, আমি অপশনালটা বাদ দিচ্ছি, ওটা এবির জন্য, অপশনাল তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু যারা সিডির জন্য দেবে তাদের অপশনাল থাকছে না।
তো ডেসক্রিপটিভ বলতে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে ইংলিশ আর বেঙ্গলি। তো ইংলিশ এবং বেঙ্গলি দুটোকেই কিন্তু তোমার প্যারালালি প্র্যাকটিস করতে হবে, এবং যদি তোমাদের মার্কস ভালো তুলতে হয় তাহলে কিন্তু এই পেপার দুটোতে ভালো স্কোর করতে হবে। কারণ দেখো, আমি যদি ল্যাঙ্গুয়েজ পেপারগুলো দেখি, এই দুটো পেপারে 200 তোমার 400 নাম্বার থাকছে। এই 200-র মধ্যে দেখবে অনেকে আবার 80, 90, 100 পাচ্ছে, আবার অনেকে দেখবে 140, 50 পাচ্ছে। তাহলে এই যে 40-50টা নাম্বারের গ্যাপ, এটা কিন্তু কোনো রকমভাবে তুমি মেকআপ করতে পারবে না অন্য কোনো পেপারে, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। আর অনেকের ধারণা হচ্ছে আমাকে ভালো লিখতে গেলে বম্বাস্টিক ওয়ার্ড ইউজ করতে হবে, হ্যাঁ, আননোন কিছু মানে আনকমন ওয়ার্ড ইউজ করতে হবে, কঠিন কঠিন সেন্টেন্স কনস্ট্রাকশন ইউজ করতে হবে। এই ব্যাপারটা একদমই ঠিক নয়। বম্বাস্টিক ওয়ার্ড ইউজ না করে ভালো লেখা যায়, বরং বেশি বম্বাস্টিক ওয়ার্ড ইউজ করলে লেখার অনেক সময় কিন্তু মানে অ্যাম্বিগুয়াস হয়ে যেতে পারে, মানে ঠিকঠাক তুমি ধরো ইউজ করতে পারলে না, তখন কিন্তু তোমার লেখাটা ভুল হয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো প্র্যাকটিসটা সহজ সরলভাবে শুরু করো। যখন দেখবে তোমার লেখাটা ইমপ্রুভ হচ্ছে, তুমি অনেকটা ইন্ডিপেন্ডেন্টলি লিখতে পারছো, তখন তুমি দেখবে এমনি থেকেই তুমি বুঝতে পারবে কীভাবে স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে হবে। কিন্তু প্রথমেই আমি শুরু করছি খুব কঠিন লেখা দিয়ে শুরু করতে হবে, ও ভালো লিখছে আমি কেন লিখতে পারছি না, এটা মাথা থেকে বাদ দিয়ে দাও। যার যেরকম ক্যাপাবিলিটি সে সেইভাবে লিখবে। তোমার প্রথমে যারা বিগনার, যারা একদম রাইটিং শুরু করছো, তাদের প্রথমে দুটো জিনিস মাথায় রাখতে হবে। তুমি যেটা লিখছো ইট মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট, অ্যান্ড যে লেখাটা লিখছো তার মধ্যে কোনো স্পেলিং এরর যেন না থাকে। এই দুটো জিনিসকে আগে রেকটিফাই করো, ঠিক করো। যখন দেখবে তুমি এটা শিওর হয়ে গেলে যে হ্যাঁ আমার লেখার মধ্যে এবার গ্রামাটিক্যাল এরর থাকছে না, স্পেলিং মিস্টেক অনেকটাই কমে গেছে, তখন দেখবে তোমরা নিজেরাই স্ট্যান্ডার্ডটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবে। কিন্তু ইনিশিয়ালি তোমাদের এটা মাথায় রাখতে হবে। ডায়েরি মেনটেনটা রেগুলার করো, মানে ডায়েরি লেখার অভ্যাসটা করো। দেখবে আস্তে আস্তে 1 মাস 1.5 মাস পর তুমি নিজেই বুঝতে পারবে তোমার ইংলিশ কিন্তু ইমপ্রুভ হচ্ছে। কিন্তু যতক্ষণ না তুমি নিজে পড়ছো ততক্ষণ কিন্তু তোমার রাইটিং ইমপ্রুভ হবে না। কেন হবে না? কারণ যত তুমি পড়বে তত সেন্টেন্স কনস্ট্রাকশন সম্বন্ধে তোমার একটা আইডিয়া হবে, ভোক্যাবুলারি সম্বন্ধে একটা ঠিকঠাক নলেজ তৈরি হবে। মানে ভোক্যাবুলারি সম্বন্ধে নলেজ বলতে এই যে আমরা সিনোনিম অ্যান্টোনিম করছি, একই ওয়ার্ডের 2-3টে সিনোনিম আমার জানা আছে, বাট উই ডোন্ট নো হাউ টু ইউজ দ্যাম। প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিমাস ওয়ার্ড কিন্তু 3টেই, বাট 3টের ইউজ এক নয়। তো এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু আমাদের একমাত্র যত পড়বো তত আমরা এই জিনিসগুলোকে শিখতে পারবো। তাই যারা WBCS-এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা অন্যান্য পরীক্ষার জন্য যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ আছে বা ডেসক্রিপটিভ বেঙ্গলি আছে, আমি শুধু ইংলিশের কথা বলছি না, বাংলাতেও কি একই প্রসেস, তো তাদেরকে বলবো এখন থেকেই তোমরা এই অভ্যাসগুলো তৈরি করো, এইভাবে প্র্যাকটিস করতে থাকো। দেখবে 2-3 মাসের মধ্যে তোমরা অনেকটা ইমপ্রুভ করতে পারবে। আর না হলে অল্প সময়ের জন্য তোমরা যদি ভাবো এই 1 মাস 1.5 মাসের মধ্যে আমি মেন্সের জন্য প্রিপারেশন নেবো, তখন কিন্তু যতই চেষ্টা করো তুমি ইমপ্রুভ করতে পারবে না, তখন তোমার নাম্বারটা ড্রাস্টিক্যালি ফল করে যাবে। তো সেই জন্য এখন থেকে আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, যার যেরকম সময় আছে, মানে ইউ হ্যাভ টু মেক ইট আ হ্যাবিট, যে ডায়েরি লেখাটা আমাকে হ্যাবিটে পরিণত করতে হবে, যে একদিন লিখলাম 1 সপ্তাহ বন্ধ রাখলাম, এরকম নয়। ইচ অ্যান্ড এভরিডে তোমার যদি মনে হয় আজকে খুব টায়ার্ড বা অনেকগুলো টাস্ক আমি একসঙ্গে করে ফেলেছি, টাইম নেই, 4টে সেন্টেন্সও লেখো, লিখে তুমি বন্ধ করে দাও, কিন্তু লেখো প্রত্যেক দিন। তুমি দেখবে আস্তে 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 তুমি ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করতে পারবে। এই অভ্যাসগুলো একটু করলে আমার মনে হয় তোমাদের রাইটিংয়ের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো অনেকটাই সলভ হবে। তারপর যখন তোমরা মেন্সের জন্য ভাববে যে হ্যাঁ এবার আমার একটা গাইডেন্সের দরকার, তখন তোমরা টিচারের হেল্প নিয়ে পড়তে পারো। বাট যারা এখনই টিচার নিতে পারছো না, তাদেরকে বলবো এইগুলো অবশ্যই ফলো করো, দেখবে তোমরা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তো আজকের জন্য এটুকুই। আমার মনে হলো এই টিপসটা তোমাদের দেওয়া দরকার, এই কথাগুলো তোমাদের বললে তোমাদের ভালো হবে। কারণ তোমরা অনেকেই মেসেজ করছো বা কমেন্টেও বলছো যে কীভাবে ইংলিশটাকে ইমপ্রুভ করব। আমি অবজেক্টিভে ভালো স্কোর করছি কিন্তু ডেসক্রিপটিভ আমি লিখতে পারছি না। তো এইগুলো ফলো করলে তোমাদের দেখবে এই প্রবলেমটা কিছুটা হলেও সলভ হবে। তো নেক্সট ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, তোমরা ফলো করবে, তাতে আমারও ভালো লাগবে। আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই যারা এই প্রবলেমটার মধ্য দিয়ে যাচ্ছে, মানে ফেস করছে, তাদের যাতে কিছুটা হলেও একটা সুবিধা হয় রাইটিংটাকে ইমপ্রুভ করতে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার নতুন একটা টপিক নিয়ে।